সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব বাংলার নিয়মিত আয়োজন ডাক্তার বাড়ি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়টি খুবই সুন্দর, নির্মল, কোমল, যেটা আমরা সবাই চাই। আমাদের আলোচনার বিষয় নিরাপদে নারী। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক তো উপস্থিত রয়েছেনই, সে সাথে আমি বলবো অসাধারণ একজন ব্যক্তিত্ব, একজন মায়াবতী মা বলবো আমি ওনাকে। আমাদের সাথে রয়েছেন এবং আমি আজ খুবই আনন্দিত ম্যাডামকে পরিচিত করে দিতে পেরে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী। ম্যাডাম প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আমাদের বাংলাদেশ যে গাইনিয়ান অবস্টেট্রিক্যাল সোসাইটি, তার প্রেসিডেন্ট ম্যাডাম। এবং সেই সাথে বলবো যে ম্যাডাম লেখালেখি করেন, খুব ভালো একজন লেখিকা এবং সর্বোপরি আমাদের একজন অভিভাবক। আমাদের সাথে এই অনুষ্ঠানে আজ প্রযোজনায় রয়েছেন ফারহানা হোসেন। ম্যাডাম, প্রথমেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। ম্যাডাম, আমাদের আজকের আলোচনার বিষয়টি নিরাপদে নারী, এবং সেই সাথে আমি এটিও উল্লেখ করতে চাচ্ছি যে আসলে অনুষ্ঠানটি বাংলাদেশ, ভারত, সেই সাথে আমেরিকা এবং কানাডাতে প্রচারিত হচ্ছে। আমাদের প্রবাসী বাঙালিরাও এতে পার্টিসিপেট করবেন। আমি অনুরোধ করব সকলকে যে কোনো মনের প্রশ্ন করার জন্য। ম্যাম, আমাদের যে আলোচনার বিষয়টি নিরাপদে নারী, এই কথাটি সিলেক্ট করার পরেই আপনি আমাকে একটা খুব সুন্দর হৃদয়স্পর্শী গল্প বলেছিলেন। সেই গল্পটি প্রথমে আপনার কাছ থেকে শুনবো, তারপরে আমি অনুষ্ঠানের মূল অংশে ঢুকে যাব। ম্যাডাম, যদি আমাদের উদ্দেশ্যের গল্পটা একটু ম্যাডাম একটু বলতেন। আসলে গল্প নয়, এটা হলো একজন নারীর জীবনের সত্য ঘটনা। সেই মেয়েটির বাল্য বয়সে বিয়ে হয়েছিল। তারপর বছর 14-15 হতেই তার সন্তান হলো। এর পরবর্তীতে কখনো কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করেনি। তার বয়স যখন 25, তখন তার মধ্যেই তার 5-6 জন বাচ্চা হয়ে গেছে। সারাক্ষণই কিন্তু সংসার, সন্তান লালন পালন, সবাইকে সেবা, সবাইকে সবার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, এইভাবেই ওর জীবন গড়ে উঠেছে। কেউ কখনো বলেনি যে তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে। এমনি করে যখন ছেলে মেয়ে বড় হয়ে গেল, স্কুল কলেজে যাচ্ছে, এবং ছেলের বিয়েও হলো। এক ছেলের বিয়ে দিয়ে ঘরে পুত্রবধূ নিয়ে এসলো। তারপরে দেখা গেল যে সেই মহিলার কেমন এক ধরনের যোনিপথ থেকে ডিসচার্জ হচ্ছে, ধাতু যাচ্ছে, এবং সেই ধাতু যাওয়াতে সে একটু অস্বস্তি বোধ করছে। কিন্তু তারপরেও যাকে বলে, মানে প্রতিবেশী কাউকে হয়তো বলে বলে ওরকম তো মেয়েদের একটু হয়েই থাকে। তারপরেও সেই মেয়েটি মা, এখন বয়স, সে শাশুড়িও হয়েছে। তারপর একদিন স্বামীর কাছে থাকতে গিয়ে দেখা গেল যে ব্লিডিং হয়েছে, একটু রক্তক্ষরণ। তো ওরা ভাবলো কি হলো, হয়তো মাসিকই হয়েছে। কিন্তু দেখা গেল যে এর পরবর্তীতে যতদিনই সে স্বামীর কাছে থাকে ওরকম একটু ব্লিডিং আসে। তখন স্বামী আর তাকে কাছে রাখতে পারলো না বা রাখলো না। এমনি করে সময় যায়। তারপরেও কেউ জিজ্ঞাসা করেনি যে তুমি কেমন আছো মা, তোমার কেন এমন হচ্ছে। এটা তো কাউকে সে বলতেও পারেনি লজ্জায়। ঘরে পুত্রবধূ এসে গেছে, ছেলেকে বিয়ে দিয়েছে, কেমন করে এই কথা সে বলবে যে আমার স্বামীর সাথে থাকলে আমার ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, বলতে পারেনি। এমনি করে সময় যায়, বড় মনোকষ্টে আছে, তারপরেও সে সংসারে কাজ করে যাচ্ছে। হঠাৎ দেখে যে একটু দুর্গন্ধযুক্ত স্রাব আসছে, একটু রক্ত মিশানো পানি আসছে। আস্তে আস্তে দেখা গেল এমনই দুর্গন্ধ যে স্বামী তাকে বলল যে তুমি অন্য ঘরে থাকো, অন্য জায়গায় থাকো, এই গন্ধ আমি সহ্য করতে পারছি না। আসলেই তাই। এই ধরনের দুর্গন্ধ যখন হয়, সেটা কিন্তু রোগীর নিজের
পক্ষে সহ্য করা কঠিন। শেষে ওর পুত্রবধূ নিয়ে এলো ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করলেন। পরীক্ষা করার একটা জিনিস কি, রোগী যখন ঘরে ঢুকেছে, টের পেয়ে পাওয়া গেল ডাক্তার সে, আমি যদি বলি আমি বুঝতে পারলাম যে এই গন্ধ কিসের জন্য। আমার সেই গন্ধ থেকেই কিছুটা ডায়াগনোসিস হয়ে গেছে। তারপরে আমি তখন তাকে পরীক্ষা করলাম। পরীক্ষা করে দেখি যে জরায়ুর মুখে একটা কেমন যেন একটা, আমরা বলি যে ফুলকপি যেমন ছোট্ট একটা ফুল যেরকম হাতে ধরলে লাগে ওই রকম, আবার কেমন যেন ধরতেই ওটা খুলে আসলো, হাতে ব্লিডিং এবং রক্তক্ষরণ এবং গন্ধ। তারপর তখন দেখা গেল, আমরা বুঝতে পারলাম যে তার কি রোগ হয়েছে, বড় একটা রোগ হয়েছে এবং সেটা ছড়িয়ে গেছে, স্টেজ পার হয়ে গেছে, অপারেশন করার মতন অবস্থা নেই। তখন তারপরেও এটা আমরা সিমটম দেখে বুঝতে পারলাম যে ওর জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে। কিন্তু ক্যান্সার কথাটা উচ্চারণ করলেও, বুঝতে পারলেও আমাদেরকে প্রমাণ করতে হয় পরীক্ষা করে, যে বায়োপসি আমরা নিয়ে ওটাকে পরীক্ষা, হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করাই তখন আমরা বুঝতে, মানে ফাইনালি সবাইকে বলি যে জরায়ুতে ক্যান্সার। তখন কি হলো যে ছেলে ব্যস্ত হয়ে গেল যে আমার মাকে তো বাঁচাতে হবে, আর তখন স্বামী অনেক বয়স হয়ে গেছে, ছেলের উপরেই তাকে ভরসা করতে হয়। এবং ছেলেটি যখন বললো যে আপা এখন ম্যাডাম এখন কি করা যাবে বলেন, আমি বললাম যে বাবা এটা তো অনেক দূর ছড়িয়ে গেছে, এটা শুধু জরায়ুর মধ্যে নেই, এটাকে তো অপারেশন করে ভালো করতে পারবো না, অপারেশন করার মতন অবস্থায় নেই, তাহলে কি করতে হবে সেটাই আপনি করেন। ছেলে নিয়ে, মাকে নিয়ে ঘুরছে। তখন রেডিওথেরাপি ডিপার্টমেন্টে তাকে পাঠানো হলো। তো রেডিওথেরাপি দেওয়ার পরে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে ওরা যেভাবে যা করে করলো, কিন্তু এই রেডিওথেরাপি এটাও সহ্য করা বেশ কঠিন। তারপর সেই মাটি ঘরে গেল, ওদের ঘরে নাতি এসেছে, একটু বড় হয়েছে। উনি বললেন যে একটু বাচ্চাগুলোকে আমার কাছে একটু রাখ, আমি একটু দেখি, আমার কাছে একটু শুইয়ে দে। পুত্রবধূ সাহস পেল না, এত বড় ক্যান্সারের রোগী, তার মধ্যে রেডিওথেরাপি নিচ্ছে, তার কাছে আমি কেমন করে বাচ্চা রাখি। মহিলা বড় কষ্টে আমাকে বললেন যে মা, আমার কাছে যে বাচ্চাও রাখতে দেয় না, কি রোগ হলো, আমি কি দোষটা করেছিলাম যে আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল। তো এইভাবে আস্তে আস্তে ঢুকে এই মেয়েরা, এই মায়েরা একদিন নিঃশেষ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন তার সেই যে বাল্যকালে বিয়ে হয়েছিল, ঘন ঘন বাচ্চা হয়েছে, কখনো তাকে কেউ সেবা দেয়নি এবং এমন একটা অবস্থায় গিয়ে চলে গেলেন যে সারা জীবন তিনি কষ্টই পেলেন, কষ্টের পর কষ্ট। এই হলো একটা কষ্টের কাহিনী, যে জরায়ুর মুখের ক্যান্সার যাদের হয়, এই ধরনের একটা করে ঘটনা, একটা করে ইতিহাস তাদের থাকে। প্রত্যেকটি জরায়ুর মুখ ক্যান্সারের পিছনে এই ধরনের ইতিহাস থাকে। তো এই গল্প দিয়ে আমরা শুরু করলাম। এখান থেকে কিন্তু আমরা খুঁজে বের করে নিতে পারবো যে কি কারণে তার হলো, কেমন করে, তাহলে কি করা যেত, এটা কি থামানো যেত, এই ক্যান্সার থেকে কি তাকে আমরা রক্ষা করতে পারতাম। পৃথিবী চলে গেছে কত দূরে, অনেক এগিয়ে গেছে, আমরাও পিছিয়ে নেই, কিন্তু এই মায়েদের
আর আগানো হয়নি। যেটুকুন এগিয়ে গেছে সেটুকুন যথেষ্ট নয়, অনেক কিছু করার আছে। আমরা এই জরায়ুমুখ ক্যান্সারকে আমরা একদম নির্মূল করতে পারি। আমরা জানি কি করতে হয়, কেমন করে করতে হয় সবই জানি, কিন্তু তারপরেও বাস্তবায়ন অনেক কঠিন। যে কারণে আমরা ওজিএসবি, যেটা অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, ওজিএসবি, আমরা অনেক ধরনের কার্যক্রম করার চেষ্টা করছি, সরকার করছেন, এগুলো সবকিছু কিন্তু যে গতিতে করার কথা সেই গতিতে আমরা আগাতে পারিনি। এখনো প্রতিদিন 18 জন করে মহিলার মৃত্যু হয়, এরকম মর্মান্তিক মৃত্যু হয় জরায়ুমুখ ক্যান্সারে। লজ্জায় কখনো বলেনি এবং কেউ তাকে জিজ্ঞাসা করে। তো আপাতত আমি এইটুকুনি কাহিনী বললাম, এরপরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে বলতে পারো। অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে আজকের আলোচনার বিষয়টি যেমন সায়েন্টিফিক তেমনি হৃদয়স্পর্শীয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই ম্যাডাম আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছেন যে এত গুরুত্বপূর্ণ একটি টপিক সিলেক্ট করার জন্য। সে সাথে আমরা আজকে আসলে এই বিষয়ে অনেক কিছু জানবো। ম্যাডাম যেটা বললেন যে আসলে এই জরায়ুমুখের ক্যান্সারের জন্য কিন্তু বাংলাদেশেই শুধুমাত্র আমরা প্রতি বছর 5,000 মা কিংবা নারীকে হারাই, মৃত্যুবরণ করেন, এবং পৃথিবীব্যাপী কিন্তু প্রায় 11 লক্ষ নারী এই জরায়ুমুখের ক্যান্সারে মারা যায়, যা কিনা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য কিংবা নিরাময়যোগ্য ক্যান্সার। ম্যাডাম, প্রথমে আপনার কাছে এটা জানতে চাইবো যে আমরা ম্যাডাম ছোটবেলা থেকে একটি কথা শুনেছি যে ক্যান্সার হলে নাকি তার কোনো অ্যান্সার নেই, কিন্তু আবার বলছি যে সার্ভাইকাল ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য, কখনো বলছি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। ম্যাডাম এই বিষয়ে পরে আসবো, কিন্তু আমি এখন আপনার কাছে যেটা জানতে চাইবো আপনার গল্পের সূত্র ধরেই যে আসলে সার্ভাইকাল ক্যান্সারের কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা, কাদের বেশি হতে পারে, সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি কিনা, সেই বিষয়গুলো যদি ম্যাডাম আমাদেরকে আপনি একটু বুঝিয়ে বলেন। ম্যাডাম, মেয়েটি যখন মানে যাদের কাদের বেশি হয়, যাদের বাল্য বিবাহ হয়, মানে এটা বাল্য বিবাহ হলে হয় কি যে তার যে মানে যৌনাঙ্গের তো পরিপূর্ণতা আসেনি, যখন সে স্বামীর কাছে থাকে তখন সেইখানে দেখা যায় যে এইচপিভি ভাইরাস বলে একটা ভাইরাস আছে, স্বামীর কাছ থেকে তার কাছে চলে আসে এবং সেই যে ভাইরাসটা বসবাস করা শুরু করলো তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল বীজ বোনা। তারপরে যতবার ঘন ঘন সন্তান হচ্ছে, সে সেইভাবে খাওয়া দাওয়া করতে পারেনি। আবার দেখা যায় যে অনেকেই, আমাদের মেয়েরা যদিও সরাসরি সিগারেট কম খায়, কিন্তু আমাদের কিন্তু পাহাড়ি এলাকায় এখানে কিন্তু সিগারেট খুব খায়, সিগারেট বিড়ি এগুলো খায়। আর সব মহিলারাই প্রায় দেখা যায় যে গ্রামে গঞ্জে সব জায়গায় তারা সাদা পাতা, টোবাকো মানে যেটা সিগারেটের ধোঁয়ার মধ্যে যে জিনিস থাকে সেই জিনিসটা নিকোটিন, ওইটা তামাক পাতার মধ্যে থাকে, সেগুলো তারা খায়। এবং সবচেয়ে যেটা মানে রিস্ক ফ্যাক্টর, এগুলোর সাথে আরো অন্যান্য, তবে আমি আপাতত মনে করি যে এইগুলো একটা বড় রিস্ক ফ্যাক্টর, যে একজন মেয়ে জীবনে যে বাল্য বিবাহটা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু এই ক্যান্সারের প্রকোপও কমে যাবে। এরপরেও হয়তো দেখো, এটাকে আমরা, তুমি বলেছো যে এটা একদম প্রতিরোধযোগ্য। অনেক দেশে এই ক্যান্সারটা এক সময় 1 নম্বরে ছিল, এটা নামতে নামতে তাদের অনেক নিচে নেমে আসছে। এখনো আমাদের কিন্তু বাংলাদেশে এটা মেয়েদের ক্যান্সার যেটা হয় তার মধ্যে দ্বিতীয়। 1 নম্বর হলো ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় হলো এই জরায়ুমুখ ক্যান্সার। কাজেই আমার যেটা কথা যে কেন এটা হলো, হয় কিন্তু একটা ভাইরাস দিয়ে, এবং এই ভাইরাস এইচপিভি ভাইরাস বলে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এইটা হলো অধিকাংশ ক্যান্সারের কিন্তু কারণ জানা যায়নি। তবে আমি বলবো যে মানে আমাদের মেয়েরা এদিক দিয়ে বলবো যে লাকি, যে এর একটা কারণ নির্ণয় করা গেছে যে ভাইরাস দ্বারা এটা হয়। এই ভাইরাসটা সাধারণত আসে মানে স্বামী স্ত্রী মিলনের
জায়গা থেকে এটা আসে। সেই জন্য আমি বলছিলাম বারবার যে বাল্যবিবাহের কথা। এবং এই ভাইরাসটা যখন বোঝা গেল যে ক্যান্সার ভাইরাস দিয়ে হয়, এবং তার জন্য কিন্তু টিকা আবিষ্কার হয়ে গেল, যে এইচপিভি ভাইরাসের এগেন্সে টিকা। এবং এই মিলেনিয়ামের শুরুতেই কিন্তু দেখা গেল যে নোবেল প্রাইজ পেয়েছে শুধু এটার কারণে, দুজনে নোবেল প্রাইজ পেয়েছে। এবং দেখা গেল যে এই এইচপিভি ভাইরাসের এগেন্সে টিকা তৈরি হয়েছে, টিকা দিলেই তাহলে দেখা যাবে যে তার জ্বরের মুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা প্রায় 80-90% কমে যায়, যদি দেখা যায় যে সে কৈশোরেই এই টিকাটা নিয়ে নিয়েছে। এটা একটা। আর যেটা বললাম যে অন্যান্য যে স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষের যেমন অনেক হয়তো মহিলার সাথে থাকার একটা বদ অভ্যাস থাকে, এবং তার কিন্তু সেটা যেটা হয়, তিনি কিন্তু কয়েক জায়গা থেকে ভাইরাসটা বহন করে নিয়ে আসছেন, এবং তিনি যখন স্ত্রীর কাছে থাকলেন, স্ত্রীর কাছে ওটা চলে গেল। ইনোসেন্ট একজন মা, কিন্তু দেখা গেল যে সে ভুক্তভোগী। আরো কি তাহলে আমরা প্রতিরোধের জন্য কিন্তু এই একটা জায়গা যে আমাদের ধর্মীয় অনুশাসনগুলো একটু মেনে চলতে হবে। সিগারেট, সাদা পাতা খাওয়া যাবে না, বাল্যবিবাহ দেয়া যাবে না, ঘন ঘন সন্তান যাতে না হয় সেজন্য যাতে বিরতি দেয়া যায়, এবং সেই সাথে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য সেই ধরনের পুষ্টিরও প্রয়োজন। সেই পুষ্টি না হলে কিন্তু রোগ প্রতিরোধ করবে কি করে? তো সেই জন্যই বলছিলাম, মা তুমি কি কিছু খেয়েছো? কেউ কিন্তু তার পাতের দিকে তাকায়নি যে মাটা কি খেলো না খেলো। স্বামী কখনো দেখেনি যে তার স্ত্রী কি খেলো না খেলো। তারা সবাই তার কাছ থেকে নিয়েছে, তাকে কিন্তু কেউ দেয়নি। কি দিল? শেষ পর্যন্ত জ্বরের ক্যান্সার। তো এইগুলো আসলে মানুষের জীবনের একটা যে গল্প, সেটা মাঝে মাঝে ভাবলে বড় কষ্ট লাগে। এখানে কিন্তু শেষ কথা নয়, যে প্রাইমারি প্রিভেনশন যেটা বললাম যে নির্মূল করতে পারবো আমরা, যে সবাইকে এইচপিভি ভ্যাকসিনটা দিই। এইচপিভি ভ্যাকসিনের একটা, আমি তোমাকে একটা ভালো গল্প বলি। গল্পটা হলো বাংলাদেশের। যখন এইচপিভি ভ্যাকসিনটা আসলো, এবং প্রথমে শুরু হলো এটা অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সব দেশে এই টিকাটা দেওয়া শুরু হলো। এবং আমার সেটা মনে আছে যে 2006 সালেই তারা কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ করলো। তখন আমাদের দেশে একজন, আমি বলবো যে রেডিয়েশন অনকোলজিস্ট উনি ছিলেন, উনি ডক্টর এফ করিম, অনেকদিন বিদেশে ছিলেন, কিন্তু উনি বাংলাদেশের মানুষকে এসে এসে প্রতি বছর সেবা দিতেন। ওনার সাথে আমার ভালো একটা পরিচয় ছিল। উনি আমাদের কয়েকজনকে ডেকে বললেন যে এই ভ্যাকসিনটা এই দেশে আনতে হবে। তারপর উনি আমাদের কাজে লাগালেন, আমি এবং আমার সাথে আরো অনেকেই ছিলেন। আমরা মিলে সব রকম একটা ভ্যাকসিন আনা তো অত সহজ ব্যাপার না। আমরা কিন্তু বিরাট একটা ড্রাইভ দিলাম। এদিকে সরকারকে বললাম যে আমাদের ভ্যাকসিন আনার ব্যবস্থা করেন, একটা কোম্পানিকে বললাম যে আপনারা এটার জন্য এগিয়ে আসেন, আর আমরা গাইনোকোলজিস্টরা শুরু করলাম মানুষকে বুঝানো যে এই টিকাটা নেবেন এবং নিজেকে রক্ষা করবেন। এর পরবর্তীতে বলেছি শুধু টিকা নিলে কিন্তু হবে না, তার সাথে কিছু স্ক্রিনিং এর কথা তো তুমি জানোই, যে আমরা দেখবো যে তার জরায়ুতে কি বাসা বেঁধেছে কিনা। এখন বাসা বাঁধলেই যে সাথে সাথে ক্যান্সার হয় তা তো নয়, এটা অনেক দিন সময় লাগে, সময় দিয়ে পার হয়ে এটা বিভিন্ন ধাপ পার হয়। আমরা বলি CIN 1, 2, 3, তারপরে আস্তে আস্তে ক্যান্সারের দিকে যায়। আবার কোনো কোনো 1, 2 থেকে আবার ফিরেও যায়, নর্মালও হয়ে যায় যদি বডি রেজিস্ট্যান্স, যেটা আমি বললাম নিউট্রিশন যদি ভালো থাকে, বডি রেজিস্ট্যান্স কমে যায়। তারপরে কি হলো, এখানে তাহলে আমার অনেকটা সময় পেলাম। সেই সময়টা তাহলে কি করব? আমাকে অবশ্যই স্ক্রিন করতে হবে। স্ক্রিনিং এর কতগুলো ভালো ভালো উপায় আছে। একটা হলো ভায়াক স্ক্রিনিং বলে, আর একটা হলো প্যাপ স্মিয়ার বলে, এই ধরনের আরো কিছু কিছু টেস্ট আছে।
সেগুলো হয়তো তোমার সাথে আলাপ করে পরে বলা যাবে। আবার এইচপিভি ডিএনএ টেস্টও একটা আছে, এখন এটা খুব বেশি করা হচ্ছে। এর পরবর্তীতে কিন্তু আরেকটা জিনিস, যে আর্লি চিকিৎসা যদি করা যায়, যদি অল্পতেই চিকিৎসা করা যায়, তখন কিন্তু রোগী ভালোই হয়ে যায়। তো সেই জন্য এতটা সুযোগ আমাদের একজন মেয়ের জীবনে ছিল, কিন্তু আমরা তো কেউই সেটা মানি না। যদি প্রত্যেকটা ঘরে জিজ্ঞাসা করো যে মা তোমার কি জ্বরের মুখ ক্যান্সারের টেস্ট করা হয়েছে, খালা তোমার কি এটা করেছো, এগুলো তো সবাই লজ্জা 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 করে জীবনটাকে শেষ করে দিল। এটা তো লজ্জা নয়, এটা না বলাটাই লজ্জার, যে তোমার এটা পরীক্ষা করতে হবে তোমাকে বেঁচে থাকা। তো এরকম গল্প আমি তোমার সাথে আরো করব, তোমার জন্য অন্য কোনো প্রশ্ন থাকে। ম্যাডাম অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বুঝিয়ে বললেন। গল্পের ছলে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেয়ে গেছি অলরেডি। জানতে চাইবো ম্যাডাম, স্ক্রিনিং এর কথা বলছিলেন, সম্পূর্ণ সায়েন্টিফিক একটা কথা, কিন্তু আমি জানি ম্যাডাম এই সায়েন্টিফিক কথাগুলোকে আপনি গল্পের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন আমাদের দর্শকদেরকে। সেই অপেক্ষায় রইলাম। স্ক্রিনিং সম্পর্কে জানতে চাইছি ম্যাডাম। হ্যাঁ, সেটাই যে বললাম তো, যে একটা ভায়া টেস্ট, যেটা ওটা হচ্ছে জ্বরের মুখটা আসলে দেখতে হবে। জ্বরের মুখ দেখে এক ধরনের অ্যাসিটিক অ্যাসিড আছে, যে একটু পাতলা করে নিয়ে আমরা করি 3%, 1 to 3%। ওটা যদি ওখানে দেয়া যায়, দিলে পারেই কিন্তু দেখা যায় যে যদি এটা সাদা হয়ে যায়, যেটা ভায়া পজিটিভ বলি, সাদা হয়, তখন তার মানেই কিন্তু ক্যান্সার নয়, এখন জ্বরেতে কোনো অসুবিধা আছে এটা বুঝায়। তখন আমরা সেইটাকে মনে করি যে আর একটু আমাকে ম্যাগনিফাইং ওয়েতে দেখতে হবে, যে বড় করে দেখার কোনো উপায় আছে কিনা, যেটাকে আমরা বলি কল্পোস্কোপি। মানে ওইখানে জ্বরের মুখটাকে আমরা মাইক্রোস্কোপের মতন জিনিস আছে, লাইট ফেলে ওটা দেখি, দেখে তারপরে যে জায়গা থেকে মনে হয় যে এই জায়গায় ক্যান্সারের কোনো নমুনা থাকতে পারে, কোনো আক্রান্ত জায়গায় থাকতে পারে, তখন ওখান থেকে একটু মাংসের টুকরা নিয়ে আসা হয়। নিয়ে এসে আমরা সেটাকে পরীক্ষা করি। আবার যদি দেখা যায় যে কল্পোস্কোপি করেই বোঝা যাচ্ছে যে না এটা 1 2 3, কোনো কোনো সময় সাথে সাথে চিকিৎসাও দিয়ে দেওয়া যায়, ওখানে যদি বার্ন করে দিয়ে দেওয়া যায়, তাহলে এটা কয়েক ধরনের চিকিৎসা আছে, সেগুলো দিলেও দেখা যাবে যে রোগী ভালো হয়ে গেছে। তারপরে ফলো আপ একটু থাকতে হয়। এটা হলো ভাইয়ের পরীক্ষার কথা বললাম, ভাইয়ের কল্পোস্কোপি। আরেকটা আছে যে প্যাপ টেস্ট বলি, ওই জ্বরের মুখ থেকে একটা ছোট্ট স্প্যাচুলা দিয়ে আমরা ওইটাকে নিয়ে নিই, বা ছোট্ট ব্রাশ দিয়ে জ্বরের মুখের সেলগুলা নিয়ে আসি, নিয়ে এসে একটা স্লাইডে রেখে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, দেখেও বোঝা যায় যে এর মধ্যে ক্যান্সার সেল আছে কিনা। ক্যান্সার সেল যদি থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের মোটামুটি আমরা বুঝতে পারবো যে এটা কে আমাদের এখন চিকিৎসা করতে হবে, এবং তখনও বোঝা যায় যে এটা খুব একটা অ্যাডভান্স স্টেজ হয়নি। তার কারণ এটা জ্বরের মুখ অনেক সময় দেখা যায় যে নর্মালি দেখা যাচ্ছে, তারপরেও আমি এরকম করে নিয়ে আসলেও কিন্তু ক্যান্সার সেল পাওয়া যেতে পারে। যে জন্য আমরা মনে করি সবাইকে এই চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। তারপরে তো বললাম যে ওই চিকিৎসাটা আমরা সাথে সাথে দিয়ে দিতে পারছি। এটা হলো জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার আগের ঘটনাগুলো বললাম। তার মানে আমি যদি এইচপিভি টিকা নিইও, তার পাশাপাশি আমাকে কিন্তু স্ক্রিনিং টেস্টটা চালিয়ে যেতে হবে। এটা সব মেয়েদেরই করা দরকার। আরো টেস্ট আছে, যেটা এইচপিভি ডিএনএ টেস্ট, সেই যে ভাইরাসটা, সেইটা কিন্তু ওই টেস্টটা আমরা, ওটাও খুব সহজ টেস্ট, কিন্তু একটু দাম বেশি। দাম বেশি নয়, যেহেতু আমাদের দেশে এই এই এটার জন্য বেশি ল্যাবরেটরি নেই যে এটা পরীক্ষা করবে। আমাদের ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে ওখানে আছে, ওরা করছে। তারপরে ডিএনএ ল্যাবরেটরি একটা আছে, কিন্তু সরকারি পর্যায়ে সেরকম বেশি কিছু নেই। তো সেইটার কথা আর কি
বললাম। এর পরবর্তীতে তোমার যদি অন্য কোনো প্রশ্ন থাকে করা যাবে। ম্যাডাম, আমার মনে তো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের দর্শকরা আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছেন, অনেকেই খুব সুন্দর কমেন্ট করে মানে অভিনন্দনই জানাচ্ছেন বারবার। একজন দর্শক জানতে চেয়েছেন যে ব্রেস্ট ফিডিং মা কি আসলে ব্রেস্ট ফিডিং মা কি ভ্যাকসিন নিতে পারবে কিনা, শামস তাসনুবা নামে আমাদের যে দর্শক রয়েছেন জানতে চেয়েছেন। আসলে ঠিক যে ব্রেস্ট ফিডিং এর সময়টা আমরা মানা করি, তবে একদম মনে করো যে যদি বেশি ডিপেন্ডেন্ট না থাকে ব্রেস্ট ফিডিং এর উপরে, এক নাম্বার আমরা প্রেগনেন্সি নেয়ার মানে এই ভ্যাকসিনটা দেওয়ার পর 3 মাসের মধ্যে এক নাম্বার আমরা প্রেগনেন্সি নিতে না করি। তারপরে সে প্রেগনেন্সি নিল, প্রেগনেন্সিতেও এই টিকাটা আপাতত দেওয়া হয় না। পরবর্তীতে যদি কোনো নির্দেশ আছে তখন দেখা যাবে, আরো যদি রিসার্চ করা যায় তারপরে সেটা বলা যাবে। ব্রেস্ট ফিডিং এর ওই একই অবস্থা। তারপর ব্রেস্ট ফিডিং এর সময় যদি মা যদি টিকা নেয়, কিন্তু একদম নেওয়া যাবে না তা না। মনে করো যে প্রথম 6 মাস তো শুধু এই ব্রেস্ট ফিডিং এর উপরে থাকে বাচ্চা, সেই সময় আমি বলি যে এই সময় না নিয়ে বাচ্চা বাচ্চা যখন সলিড খাবার খাবে, তোমার 1-1.5 বছর হয়ে গেলে 1 বছর পরে নিলে ভালো আর কি। তারপরে নিলে ঠিক ওই সময়টা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর সময় না নিলেই ভালো। পরবর্তীতে 1-2 বছর দেরি করলে কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ ম্যাডাম। ভ্যাকসিনের কথা চলেই এসেছে, আমি ম্যাডাম আপনার কাছে ভ্যাকসিন এই জ্বরের মুখের ক্যান্সারের প্রতিরোধে আসলে ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারা নিতে পারবে, এই বিষয়গুলো যদি ম্যাডাম আমাদের একটু বুঝিয়ে বলতেন। এখন মনে করো যে আমাদের এই ভ্যাকসিনটা কয়েক রকম আছে। একটা বলে যে বাইভ্যালেন্ট, মানে এটা দুই ধরনের। এই যে এইচপিভি ভাইরাস কিন্তু 100-এরও উপরে ভাইরাস আছে। তার মধ্যে কোন কোন কোনটা তোমার ক্যান্সার করছে তার মধ্যে সেগুলোরও ভাগ আছে। সেই ভাগের জন্য যেটা হয় যে ক্যান্সার যে বাইভ্যালেন্ট যেটা বলে যে সেটা দুইটা, যেটা 16 এবং 18 নাম্বার, তার উপর কাজ করে। আর একটা আছে কোয়াড্রুভ্যালেন্ট, মানে 4টা ভাইরাসের উপর কাজ করে। এটা আমি এই জন্য বলছি যে এতে যেটা হয় যে আরো অন্য যে ভ্যাকসিনের যে আরো উপকারিতা আছে অন্য রোগের জন্য, সেটা কিন্তু এইচপিভি দ্বারা যেটাই হচ্ছে সেটাকে সে করতে পারে প্রতিরোধ। সেটা মানে যোনিপথের ক্যান্সার হলে এটা করতে পারে। আর একটা হলো যেটা বলে ওয়ার্ট, একটা হয় ওয়ার্ট, সেটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। তো সেটা যদি হয় তাহলে দেখা যায় যে সেইটাও হয় না, এবং ছেলেদেরও কিন্তু যে যৌনাঙ্গে ক্যান্সার সেটা প্রতিহত করে। তো এখনো বাংলাদেশ গভর্নমেন্ট যেটা চেষ্টা করছেন যে এটা ইপিআই প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার জন্য। তো ইপিআই প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার জন্য যে যেটা সেটা হয়তো খুব সম্ভব 22 সালের আগে আমরা পাচ্ছি না। সরি। তার কারণ এটা সারা পৃথিবীতেই এটা ঘাটতি পড়ে গেছে। তো এবং মানে এই টিকা নেওয়ারও মানে এগুলো কিছু প্রশাসনিক ব্যাপার আছে, যে কারণে আমরা ওখানে একটু পিছিয়ে গেছি। আমরা যেটা আগে প্রাইভেটলি দিতাম, এখন আবার সেইটা প্রাইভেটলি খুব বেশি পাওয়া যাচ্ছে না ভ্যাকসিনটা। তো সেটা একটা অসুবিধার জায়গা হয়ে গেছে। তারপরেও আমরা জিএসবি পক্ষ থেকে বারে বারে সরকারকে আমরা অ্যালার্ট করছি, প্রেসার দিচ্ছি, তারা অবশ্য অ্যাপ্লাই করেছেন। এখন দেখা যাক কবে আমরা পাই। আরেকটা যেটা বললাম, একটা সেটা হলো 9টা ভাইরাসের এগেনস্টে কাজ করে, সেটা আমরা ন্যানোভ্যালেন্ট বলি। তো কাজেই এখন অনেক ধরনেরই ভ্যাকসিন বের হচ্ছে। এই ভ্যাকসিন গুলো আমাদের নিতে হবে। অ্যাডোলেসেন্ট মেয়েদের বিশেষ মানে অ্যাক্টিভ সেক্সুয়াল লাইফে যাওয়ার আগে এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া ভালো। তারপরেও যে নেওয়া যাবে না তা না, তারপরেও নিলে একেবারে যতটা একটা কিশোরীর বা কিশোরীকে দিলে যে যতটা ইমিউনোজেনিসিটি আমরা বলি, যে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়, ততটা বয়স হয়ে গেলে অতটা হয় না। তারপরেও যে এর উপকার নেই তা না, উপকার।
অনেক ধন্যবাদ ম্যাডাম। ভ্যাকসিন সম্পর্কে যেটা বুঝলাম যে আসলে এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আমরা জরায়ুর মুখের ক্যান্সার নামক যে মরণ ব্যাধি তাকে প্রতিরোধ করতে পারি। ম্যাডামের কাছে জানতে চাইবো, ম্যাডাম বুঝতে পারছি যে জরায়ু মুখের ক্যান্সার এমন একটি ক্যান্সার যার কিনা এটা ক্যান্সার পূর্ববর্তী পর্যায়ে রয়েছে, যেটা ম্যাডাম বলছিলেন যে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ধরে ফেলতে পারি। ম্যাডাম যদি ধরে ফেলতে পারি, তো আর্লি ডায়াগনোসিসের গুরুত্বটা কোথায়? তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারবে কেন আমরা বলছি স্ক্রিনিং করতে, কেন আমরা বলছি আর্লি ডায়াগনোসিস করতে। এটার গুরুত্ব সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই। একটু যেটা বলছিলাম যে ওই ভাইরাসটি যে ক্ষতিটা করলো বা ওখানে জ্বরের মুখে বাসা বাঁধলো, আস্তে আস্তে ও কিন্তু তার কার্যক্রম চালিয়ে যায়। সেই জন্য বললাম যে আমরা বলি যে ক্যান্সারের পূর্ব অবস্থা, ক্যান্সার হওয়ার আগে পূর্ব অবস্থার মধ্যে 3টা ধাপ আছে। একটা হলো 1 নম্বর ধাপ, যেটা আমরা বলি CIN1, আর একটা বলি তার চেয়ে যদি বেশি হয় CIN2, আরো যদি বেশি এটা আক্রান্ত হয় জরায়ুর যে মুখে যে মানে আমরা বলবো যে ঝিল্লি যেটা থাকে, সেই ঝিল্লির মধ্যেও স্তর আছে। যদি 3টা স্তর ক্রস করে তাহলে সেটা CIN3 তে চলে যায়। এমনকি আমরা বলি যে প্রায় ক্যান্সার হওয়ার উপক্রম, যেটা কার্সিনোমা ইন সিটু বলে। এই সময় তো খুব সহজেই চিকিৎসা করে দেওয়া যায়। ওই জায়গাটা যদি বার্ন করে দেই, লিপ বলে আর নতুন পদ্ধতি আসছে, সেগুলো যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু চিকিৎসা হয়ে যায়। আজকাল অনেক কিছু দিয়ে করা যায়, যদিও লেজার টেজার আমাদের দেশে নাই, সেটা খুব দরকারও নাই। তারপর লেজার খুবই একটা এক্সপেন্সিভ একটা মানে মেশিনারিজ বলবো, ইকুইপমেন্ট, এগুলো আমরা করতে পারি। আর যদি দেখা যায় যে ক্যান্সার হয়ে গেছে, সেটাও ওই যে বললাম কল্পোস্কোপি, ডাইরেক্ট বায়োপসি, আবার কখনো কখনো যদি কিছু সরাসরি চোখে দেখা যায় তখন আমরা ওখান থেকে বায়োপসি নিই। বায়োপসি নিয়ে যদি দেখি যে এটা ক্যান্সার, তখন আমরা চিন্তা করি এটা কি ধরনের ক্যান্সার এবং কতটা মানে আমরা বলি যে এটার মধ্যেও মন্দ, কতটা মন্দ সেটাও বোঝা যায়। সেই হিসাবে আমরা চিকিৎসার একটা প্ল্যান তৈরি করি। এর বিভিন্ন ভাগ আছে, এখানেও স্টেজ আছে। 1 নম্বর স্টেজ কত দূর, 2 নম্বর স্টেজ, এগুলো সব ভাগ করা আছে 3, 4। 1 অপারেশন করা যাবে, 2 এর মধ্যে 2টা ভাগ আছে, A আর B। যদি A পর্যন্ত হয় আমরা অপারেশন করতে পারি, কিন্তু সেই অপারেশন অনেক বড় অপারেশন, অনেক বড় অপারেশন মোটামুটি। এবং আমরা সাধারণত দেখা যায় যে খুব এক্সপার্ট দিয়ে এগুলো করতে হয়। আর 3 আর 4 হলে তোমার তখন অপারেশনের তো পর্যায়ে থাকেই না, ওই তখন ওই সেই রেডিয়েশন যেটা, অথবা কিমোথেরাপি দেওয়া হয়। আজকাল কিমোথেরাপি দিয়ে কিছু কিছু স্টেজিং কমিয়ে আনা হয়। তো সেটাও একটা পদ্ধতি আছে, সেভাবে করা যেতে পারে। তো সেই জন্যই বললাম যে আমাদের যদি তোমাকে সায়েন্টিফিক ব্যাখ্যাতে আসি, WHO সারা পৃথিবীতে যাতে জরায়ুর ক্যান্সার নির্মূল হয়ে যায় সেটার পদক্ষেপ হিসাবে সারা পৃথিবীতে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। আমরা বলি 90%, 70%, 90%। প্রথম 90%টা কি? এইটাকে বলা হয়েছে যে 90%কে তোমার ক্যান্সারের টিকা যেটা বের হয়েছে, HPV টিকা, ওই টিকার আওতায় আনতে হবে। এবং তার সাথে যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন, যেগুলো বললাম, বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড যাতে না হয় সেই জন্য যদি সেরকম সন্দেহ থাকে প্রয়োজনে কন্ডোম ব্যবহার করবে। কন্ডোম ব্যবহার করলেও দেখা যায় যে এই রোগটা, ভাইরাসটা কম অ্যাটাক করে। তো তাহলে এটা একটা প্রাইমারি প্রিভেনশন, যেটা হলো 90%। 90% মানে আমার প্রত্যেকটা ঘরের মেয়েকেই নিতে হচ্ছে। তুমি 90% কি সোজা কথা নাকি?
এই ফর্মুলা দিয়েছে, এটা আমাদের 2030-এর মধ্যে করতে হবে। এবং এখন যেভাবে আমাদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আমার তো মনে হয় এইভাবে না করলে, আমরা যখন ভ্যাকসিন পাবো, সরকারকে আমার অনুরোধ যে এই যে করোনা আমাদেরকে শিখিয়ে দিল যে কিভাবে ভ্যাকসিনটা সারা বাংলাদেশের মানুষকে আমরা একসাথে শুরু করতে পারবো, এই শিক্ষাটা আমি মনে করি যে আমাদের যারা পলিসি মেকাররা আছেন এই শিক্ষাটা কাজে লাগাবে, যাতে জরায়ুমুখ ক্যান্সার এইভাবে আমরা নির্মূল করতে পারি। আমরা একটা জরায়ু যে অন্য এনআইডি যেরকম টিকাদান দিবস করি, এরকম যদি আমরা জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান দিবস করি, আমার সব ঘরের 15 বছরের যত মেয়ের আছে, 25 বছরের মেয়ে, এটা একটা গভর্নমেন্ট পলিসির মধ্যে আনবে যে কত বছরে বয়সে তাদের দিতে হবে, সেরকম একটা করলে পারে দেখা যাবে যে বিরাট একটা কাজ হবে। আমার কাছে যেটা মনে হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি আমরা এটা তাকে বোঝাতে পারি, উনি খুবই বিচক্ষণ, উনি কিন্তু এগুলো সম্বন্ধে ওনার একটা পড়াশোনা উনি করার চেষ্টা করেন এবং উনি শোনারও চেষ্টা করেন। উনি যদি এইটাকে যদি হাতে নেন, আমার মনে হয় এটা আমরা সফল হতে পারবো। তাহলে প্রথম 90% গেল, দ্বিতীয় 90%, 70%টা কি? দ্বিতীয় 70% যে সবাইকেই 70 জন, শতকরা 70 জনকে আমাকে আনতে হবে স্ক্রিনিং এর আওতায়। স্ক্রিনিং করতে হবে, যেটা যে ভায়া বললাম, প্যাপস্মিয়ার বললাম, ডিএনএ টেস্ট বললাম, আরো কিছু টেস্ট আছে, কল্পোস্কোপি, যেটাই হোক, অনেক ধরনের আছে। 70% কিন্তু কম না। তার মানে আমার নিজের ঘরেরও করেছি কিনা, পাশের ঘরের করেছি কিনা, এটা কিন্তু সববারই, এটা কিন্তু এত সহজ ব্যাপার না। কিন্তু আমরা চাইলে পারবো না, সেটা আমার মনে হয় না। আমাদের চাইতে হবে, বুঝতে হবে। আজকে আমার যে প্রোগ্রামটা আমরা করছি, এরকম পিছনে কিন্তু উদ্দেশ্য এটাই, যাতে আমরা সচেতন হই, আমরা এই চিকিৎসার জন্য এগিয়ে আসি। তারপরে 90%, এইটার অর্থ হলো যে চিকিৎসা দিতে হবে 90%কে। সেটা যে ধরনের চিকিৎসা, ছোট চিকিৎসা, বড় চিকিৎসা, অপারেশন, রেডিয়েশন, কিমোথেরাপি, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, সেগুলোর আওতায় আনতে হবে। সেটার জন্য তুমি চিন্তা করো যে এই চিকিৎসা করতে গেলে আমার সারা বাংলাদেশে প্রত্যেকটা হাসপাতাল যদি আমরা এই চিকিৎসা পদ্ধতি চিকিৎসা না দিতে পারি রোগীদের, এই 90% কোনোদিন আমরা পৌঁছাতে পারব। শুধু সরকারি হাসপাতাল হলে হবে না, তার কারণ সরকারি হাসপাতালে সরকারি সেক্টর যেটুকু আছে, আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর অনেক বড়। সেই জন্য আমি মনে করি যে সরকারেরও এই পদ্ধতিটাকে এনকারেজ করার জন্য প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট ক্লিনিক গুলোকে তারা কিন্তু একটা নির্দেশাবলীর মধ্যে আনতে পারে যে তোমরা তোমার জায়গায় জ্বরের ক্যান্সার থাকলে সেগুলো চিকিৎসা দেওয়ার চেষ্টা করো, এবং প্রয়োজনে তুমি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করো। এখন এগুলো তো একদিনে অপারেশন শেখে না, অনেক সময় লাগে, বিশেষ করে বড় অপারেশন গুলো। কাজে কিন্তু বুঝতে হবে যে 2030 বেশি দিন দেরি নয়, আর 9টা বছর। আমরা কি পারবো? তখন কি বলতে হবে যে সরি, আমরা পারলাম না? আমি মনে করি যে মানুষ চাইলে পারে, এবং বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখিয়েছে, এবং বাংলাদেশকে যে জন্য অনেক ব্যাপারে বলা হয় মিরাকেল বাংলাদেশ, তো সেরকম মিরাকেল আমাদের ঘটাতে হবে। তাহলে যে কাহিনী দিয়ে শুরু করেছিলাম, যে ছোট্ট মেয়েটি ঘরে এলো বউ হয়ে, তারপরে সে যখন ধুকে ধুকে জীবনের শেষ সময়ে লাশ হয়ে কবরে গেল। তো এই হলো এদের দুঃখের কাহিনী। এবং আমি চেষ্টা করলাম যে সাধারণ দর্শক যারা আছেন আমার এই গল্পের মাধ্যমে যদি
বুঝে থাকেন তাহলে আপনারা সেবা নিতে এগিয়ে আসেন এবং আমাদের পলিসি মেকারদের সাহায্য লাগবে। এবং আমি আসলেও এইচপিভি ডিএনএ টেস্ট কোথায় হয় জিজ্ঞেস করেছো, আমি এটা কিন্তু আমাদের যে ক্যান্সার ইনস্টিটিউট আছে ওখানে কিন্তু করে, ওখানে বোধহয় 2,500 টাকা না কত যেন লাগে, এটা করতে পারো। আর একটা ডিএনএ সলিউশন ওখানেও বোধহয় করে। আর বঙ্গবন্ধুতে, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এখানেও ডিএনএ টেস্ট করা হয়। কাজেই আমার মনে হয় যে আর অন্য জায়গায় আমার এখন ঠিক আমি বলতে পারবো না আর কোথাও হচ্ছে কিনা। প্রাইভেটলি কোথাও কোথাও করে, প্রাইভেটলি কোনো সেন্টারে এটা করে। তবে সবচেয়ে যেটা কম পয়সায় হবে সেটা হলো আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে। বঙ্গবন্ধুতে হবে, অত খুব বেশি পয়সা লাগে না। তবে যে অবস্থায় মানুষ চলে যায় সেখানে এইটা কিছুই না, এই টাকাটা কিছুই না। তো আমি সেই জন্য বললাম যে আজকে তোমার সাথে মুগ্ধ হয়ে গল্পটা শুনছিলাম। এর মাঝখানে যেমন প্রতিরোধের কাহিনী রয়েছে, একজন মায়ের মৃত্যুর কথাও রয়েছে, আবার সেই মৃত্যুকে আমরা কিভাবে ঠেকাতে পারতাম তার যে একটা প্রক্রিয়া সেটাও কিন্তু রয়েছে। মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা নিশ্চয়ই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি মনে করি যে জরায়ু এটা হলো একটা পবিত্র স্থান যেখানে আমরা জন্ম নিয়েছি। কাজেই জরায়ুর কাছে আমাদের অনেক ঋণ, প্রত্যেককেই আমরা ঋণী। কাজেই সেই জরায়ুকে আমার ঋণ শোধ করতে হবে। আমরা তার সব সন্তান, আমরা যারা আমাদের সন্তানদের জরায়ুর কাছে ঋণটা শোধ করতে হবে। সেজন্য সবাইকে অনুরোধ যে এইটা চিকিৎসা নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। এবং আমার কথা যদি শুনে আপনারা যদি 100 জন শুনে যদি 10 জনও সচেতন হন তাহলে আমি মনে করবো আজকে আমার এই বলাটা সার্থক। আর তুমি যখন শেষ কথা বললে, আমি একটা কথা বলি। করোনাকালীন সময়, এখন ভ্যাকসিন নেয়ার সময়, এবং আমি এখানে সত্যি কথা বলতে কি বাংলাদেশ গভর্নমেন্টকে আমি বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাকে ধন্যবাদ দিতেই হবে যে উনি যেভাবে করোনাকে কন্ট্রোল করেছেন এবং পৃথিবীর অনেক দেশ হাহুতাশ করছে ভ্যাকসিন পায়নি, আমরা পেয়ে গেছি। এবং এখানে আমি বলি আমি কিন্তু ভ্যাকসিন নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, আমি টেরই পাইনি যে আমার কিছু ভ্যাকসিন নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কাজে আমি সবাইকে বলবো গুজবে কান দেবেন না, ভ্যাকসিন নিন। আমরা যদি সবাই ভ্যাকসিন না নিই তাহলে আমরা এই করোনাকে জয় করব কেমন করে? আর একটা কথা মনে রাখবেন, ভ্যাকসিন নিলেই আমি হিরো হয়ে গেলাম না, আমাকে মাস্ক পরতে হবে। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত একটা মানে এক জায়গায় একজনও যদি ভুগে থাকে, হ্যাঁ, সেটাকেও নির্মূল করতে হবে। কিন্তু মানুষ তো অনেক কিছু জয় করেছে, আমরাও করোনাকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত করি। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। সবাই আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহ যতদিন আমাদেরকে পৃথিবীতে রেখেছেন আমরা যেন সুস্থ থাকি এবং অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তানিয়া, তোমাকে ম্যাডাম, অনেক একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কিন্তু ম্যাডাম একজন দর্শকের প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এই সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে কোনো কিছু করছে কিনা, কোনো প্রোগ্রাম হাতে নিয়েছে কিনা। অবশ্যই নিয়েছে, ম্যাডামের কাছ থেকে শুনবো। কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে, যেমন এই যে স্ক্রিনিং প্রোগ্রামটা নেওয়া হয়েছে, তারপরে যে তোমার আমরা তো সবসময়, আমরাও তো সরকারের একটা অংশ, আমরাও বিভিন্ন ধরনের চেষ্টা করি যে প্রোগ্রামগুলো, যেমন আজকে তোমাদেরকে বললাম যেমন কাহিনী, এই ধরনের অনেক অনুষ্ঠান রেগুলারলি আমরা করি। আর এগুলো তো প্রচারও তো একটা অ্যাকশন। এবং সরকারের আমি যেটা জানি একটা পরিকল্পনা আছে যে 8টা ডিভিশনে 8টা ক্যান্সার ইনস্টিটিউটই তৈরি করবে। এবং ডিএনএ টেস্টের কথা যেটা বললাম, এই টেস্টের জন্য একটা মলিকুলার ল্যাবরেটরি করার কথা আমি যতদূর শুনেছি, কিন্তু ওটা এখন পর্যন্ত আটকে আছে কোথায় আমি জানি না, কিন্তু এটা হওয়া উচিত।
কাজেই আমার কথা যদি কেউ শুনে থাকেন, পলিসি মেকার কেউ যদি থাকেন, আপনারা এতে একটু দেখবেন যে মলিকুলার ল্যাবরেটরিটা যেন স্থাপন করা যায়, তাহলে কিন্তু অনেক কম পয়সায় আমরা কিন্তু এই ডিএনএ টেস্টটা করতে পারবো। তবে আমি আর একটা জিনিস জানি যে খুব সম্ভব যে আরটিপিসিআর মেশিন দিয়েও বোধহয় এটা করা যায়, এবং সেটার জন্য কিছু জিনিস লাগবে, কিন্তু আরটিপিসিআর মেশিন তো এখন অনেক চলে আসছে বাংলাদেশে করোনার কে সেবা দিতে গিয়ে। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে সেগুলো একটু চিন্তা করা দরকার। সবচেয়ে বড় কথা হলো সামগ্রিকভাবে আমাদের সচেতন হওয়া দরকার। এবং আমরা সেবা দিতে প্রস্তুত, আপনারা চলে আসুন আমাদের কাছে। আসুন আমরা সকলে মিলে জরায়ুর কাছে যে ঋণ আমাদের, সেই ঋণটা আমরা শোধ করি। এই বলে আমি শেষ করছি। অনেক 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 ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এবং সত্যি ম্যাডাম বলেছেন যে জরায়ুর কাছে আমাদের যে ঋণ রয়েছে, আমার জন্মের যে ঋণ রয়েছে, সেই ঋণ শুধরাবার আমরা তো সেই ঋণ তো কখনো শুধাতে পারবো না, কিন্তু আসলে এই জরায়ু মুখের ক্যান্সারটা প্রতিরোধে আমাদেরকে এগিয়ে আসতে হবেই। আজ আমরা যে অনুষ্ঠানটি শুনছি, আমরা আশা করব আমরা সকলে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসব। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, করোনার ভ্যাকসিন নিন, তারপরেও মাস্ক ব্যবহার করুন এবং বিশ্ব বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।